অনেকে মনে করতে পারেন যে এটা সরকারের সাথে এনসিপির সাথে আলোচনার মাধ্যমে বা একটা সমন্বয়ের মাধ্যমে আন্দোলনটা হয়েছে, হতে পারে। কিন্তু এই আন্দোলনটাতে এনসিপির লাভ হয়েছে। তাদের যে জনসমর্থন একদমই কমে গিয়েছিল, সেটাতে একটু নতুন করে সেই পালে হাওয়া লাগলো, তাদের জনসমর্থন বাড়লো এবং তারা এইটাকে ভিত্তি করে সামনে আরো রাজনীতি করতে পারবে এবং তাদের জনসমর্থন বাড়াতে পারবে। সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে বেশ কয়েকটা। তার মধ্যে একটা হচ্ছে নিষিদ্ধের রাজনীতি, একটা হচ্ছে সাম্প্রতিক সময়ে এনসিপির রাজনীতি, এবং আরেকটা বিষয় হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক সময়ে দেওয়া একটি স্ট্যাটাস। প্রথমে মাহফুজ আলমের বিষয়টা একটু বলি। আমরা যারা এনসিপির রাজনীতিটা খুব শুরু থেকেই লক্ষ্য করছি এবং এনসিপি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের রাজনীতির দিকে লক্ষ্য রাখছি, আমরা জানি যে এনসিপির সাথে ইসলামপন্থীদের রাজনীতির একটা সখ্যতা রয়েছে, বা আমরা আরো সরাসরি বলতে পারি যে এনসিপিতে নেতৃত্ব দিচ্ছেন এমন কিছু নেতাদের সাথে ইসলামপন্থী রাজনীতিবিদদের বা রাজনীতির সাথে একটা সখ্যতা রয়েছে। কিন্তু গতানুগতিক যে ধারায় রাজনীতি এনসিপি করছেন বা এনসিপি নেতারা যেভাবে ইসলামপন্থীদের সাথে সমন্বয় করে রাজনীতি করছেন, তার সাথে উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া স্ট্যাটাসটা বেশ সাংঘর্ষিক মনে হচ্ছে। একটা বিষয় আমরা মনে রেখেই বলি, সেটা হচ্ছে এর আগেও উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্ট্যাটাস দিয়েছিলেন এবং পরে আবার তিনি সেই স্ট্যাটাসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিয়েছিলেন। তো এই স্ট্যাটাস যেটা তিনি দিয়েছেন আজকে, সেটা তিনি সরিয়ে নেবেন নাকি রেখে দিবেন সেটা আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। তবে এটা ধরে নিয়েই আমরা আলোচনাটা করছি যে স্ট্যাটাসটা উনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেবেন না। তো একটা আলোচনার বিষয় হচ্ছে যে স্ট্যাটাসটা তিনি কেন দিলেন। তার সেই আলোচনাটা করার আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। রাজনৈতিক দল নানানভাবে গড়ে উঠতে পারে একটা দেশে, তবে আমরা যদি আমাদের এই দক্ষিণ এশিয়া বা উপমহাদেশের রাজনীতির দিকে খেয়াল রাখি বা খেয়াল করি বা রাজনৈতিক দলগুলোর উত্থানের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব বেশিরভাগ রাজনৈতিক দলের উত্থান ঘটেছে সরকার বিরোধী বা সরকারের নীতির কোনো বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। বিশেষ করে বেশ আলোচিত পাকিস্তানের তেহরিক ইনসাফ, সেটার উত্থান সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে। ভারতে বেশ কয়েক বছর আগে আম আদমি পার্টি, সেটার উত্থান সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের দেশেও আওয়ামী লীগের উত্থান কিন্তু সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে একটা রাজনৈতিক দলের ট্রাকশন পাওয়া যায়, জনগণের আগ্রহ তৈরি হয় এবং সেখানে জনসমর্থন নেওয়ার একটা ভালো সুযোগ তৈরি হয়। এনসিপির রাজনীতিটা এক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিল। সেটা কিরকম? 5ই আগস্টের আগে এনসিপি কোনো রাজনৈতিক দল ছিল না। সাধারণ ছাত্ররা আন্দোলন করেছেন, তার সাথে একটা পর্যায়ে দেশের সমস্ত জনগণ, সমস্ত শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল তারা যোগদান করেছেন। সরকার পতনের পরে বা 5ই আগস্টের প্রেক্ষাপটের পরে কোনো একটা সময়ে এসে 2025 সালের 28 ফেব্রুয়ারি রাজনৈতিক দলটি গঠন হয়। সেই হিসেব করলে আজকে পর্যন্ত দলটির বয়স মাত্র 2 মাস 13 দিনের মতো। তো এই কয়দিনে আমরা লক্ষ্য করেছি এনসিপির যে রাজনীতির গতিধারা, সেটা কিন্তু ঊর্ধ্বমুখী ছিল না, সেটা ছিল অধোমুখী। অর্থাৎ দিনকে দিন এনসিপির জনপ্রিয়তা কম ছিল। বিভিন্ন বিতর্ক, ভুল সিদ্ধান্ত, সমন্বয়হীনতা, তারপরে তো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, পাল্টা বিতর্ক, এসব চলছিলই। এক্ষেত্রে কিন্তু তাদের জনপ্রিয়তা বেশ কমে যাচ্ছিল দিনকে দিন মনে হচ্ছিল। বিশেষ করে গত 14 এপ্রিল পহেলা বৈশাখ একটা অনুষ্ঠানে তাদের দলের যে প্রধান সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম একটা মঞ্চে বক্তব্য রাখলেন এবং সেখানে দেখা গেল কোনো দর্শক শ্রোতাই সেখানে নেই। যে কয়েকজন ছিল তারা মোস্টলি সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার, তারাই ছিলেন। এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা বেশ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো। এই খরাটা কাটিয়ে ওঠাটা একটা গুরুত্বপূর্ণ দরকার ছিল একটা আন্দোলন, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা খুব দারুণ একটা উপলক্ষ ছিল এনসিপির জন্য রাজনীতিতে ফেরত আসা। ভালো রাজনৈতিক দল তৈরি হয় সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, যে সুযোগটা এনসিপির নেই। কারণ এনসিপি এমন এক সরকার বর্তমানে বাংলাদেশে আছে
যে সরকার নিজে স্বীকার করেছে যে এই সরকার ছাত্রদের দ্বারা নিয়োগকৃত এবং সেই ছাত্রদের মধ্য থেকে কিছু অংশ বা অল্প কয়েকজন তারা এই নতুন দলটা গঠন করেছে। কাজে এই নতুন দল বলতে পারছে না যে এই সরকারটা আমাদের সরকার না, আবার সরকারও বলতে পারছে না সরাসরি যে এই ছাত্ররা আমাদের সমর্থক নয়। কাজে সেই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা আন্দোলন করাটা একটু বিব্রতকর এনসিপির জন্য। তারপরে অনেক হিসাব নিকাশের পরে এনসিপি সেই সুযোগটা নিয়েছে। অনেকে মনে করতে পারেন যে এটা সরকারের সাথে এনসিপির সাথে আলোচনার মাধ্যমে বা একটা সমন্বয়ের মাধ্যমে আন্দোলনটা হয়েছে, হতে পারে। কিন্তু এই আন্দোলনটাতে এনসিপির লাভ হয়েছে। তাদের যে জনসমর্থন একদমই কমে গিয়েছিল সেটাতে একটু নতুন করে সেই পালে হাওয়া লাগলো, তাদের জনসমর্থন বাড়লো এবং তারা এইটাকে ভিত্তি করে সামনে আরো রাজনীতি করতে পারবে এবং তাদের জনসমর্থন বাড়াতে পারবে। বৃহস্পতিবার থেকে শনিবার সময়টা 3 দিন বা হয়তো 2.5 দিন। সরকার চাইলে আরেকটু সময় নিতে পারত। যদি সরকার আরেকটু সময় নিত তাহলে এনসিপির জন্য একটা সুবিধা হতো যে এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের সাথে আরো কিছু কর্মী সমর্থক বা আরো জনমানুষ তাদের সাথে যোগ দিত। সেক্ষেত্রে তাদের রাজনীতির জন্য সেটা ভালো হতো। কিন্তু একটা হচ্ছে খুব বৈরী পরিবেশ, প্রচন্ড গরম, যারা সেখানে থাকছেন তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। আরো একটা ভয় সরকারের জন্য আছে। আমরা আমাদের রাজনীতির ইতিহাস থেকে দেখেছি সরকার বিরোধী এই ধরনের ছোট ছোট আন্দোলন হঠাৎ করে যখন বড় দানা বাঁধে আন্দোলনটা, তাহলে সেই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিতে পারে। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যমুনার সামনে হোক বা শাহবাগের সামনে হোক, দীর্ঘমেয়াদী কোনো আন্দোলন বা কোনো আন্দোলন বড় হয়ে যাচ্ছে সেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। কাজে এটা আমার একটা অনুমান যে সরকার সেজন্য খুব বেশি ঝুঁকি নেয়নি, খুব অল্প সময়ের মধ্যেই একটা উইন উইন সিচুয়েশন, অর্থাৎ যে জায়গা থেকে সরকারও ভালো অবস্থানে রইল এবং যে জায়গা থেকে এনসিপিও খুব একটা ভালো অবস্থানে রইল। পাশাপাশি আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখতে পারি, যদিও একটা রাজনৈতিক দলে আমরা সবাই বলি যে সবাই সমান, সেই এনিম্যাল ফার্মের মতো জর্জ অরওয়েল যেভাবে লিখেছেন যে সবাই জঙ্গলে সমান, তবে কেউ কেউ একটু বেশি সমান। তো আমরা যতই বলি যে এনসিপি রাজনৈতিক দলে বা এনসিপির নেতারাও যতই বলুক যে আমাদের দলে সবাই সমান, আসলে সবাই সমান না, এর মধ্যে কেউ কেউ একটু অগ্রগামী। তো আমরা দেখেছিলাম এই দলটার 28শে ফেব্রুয়ারি জন্মলাভের সময় বা তারও আগে থেকেই বেশ কয়েকজন নেতা এই দলের বা এই সংগঠনের উজ্জ্বল মুখ ছিলেন। তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ছিলেন অন্যতম। কিন্তু সেনাপ্রধানের সাথে একটা মিটিং নিয়ে, সেই মিটিংয়ের বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশ করা নিয়ে হাসনাত আবদুল্লাহ একটু চাপে পড়ে গিয়েছিলেন এবং হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে পাল্টা বক্তব্য দিয়ে সার্জিস আলমও আরেকটু বিচ্ছিন্ন হয়ে গেলেন। এবং আমরা লক্ষ্য করেছিলাম এই ঘটনার পর থেকে এনসিপির রাজনীতিতে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এই দুজনের আলোচনাটা বেশ কম ছিল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে আন্দোলন হলো, সে আন্দোলনের মাধ্যমে কিন্তু হাসনাত আবদুল্লাহ এনসিপির রাজনীতিতে আরো অগ্রগামী হলেন, আরো দৃশ্যমান হলেন। এবং আমরা এটা বলতে পারি এই বর্তমান সময়ে এনসিপিতে যারা রাজনীতি করছেন, এনসিপির যিনি প্রধান আহ্বায়ক আছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, তাকে বিবেচনায় নিয়েও আমরা বলতে পারি। এমনকি আগে যেটা জাতীয় নাগরিক কমিটি ছিল সেটার যিনি আহ্বায়ক ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন, তাদেরকে বিবেচনায় নিয়েও বলা যায় এই মুহূর্তে এনসিপির সবচেয়ে উজ্জ্বল রাজনীতিবিদ হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ এই অবস্থানটা অর্জন করলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ করে। আমরা সবাই জানি যারা মাঠের রাজনীতি করি, রাজনৈতিক দলের বিপক্ষ দলের সাথে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে, অনেক ক্ষেত্রে সেটার চাইতে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয় তার নিজের দলের অভ্যন্তরে রাজনৈতিক ক্ষমতা বা নিয়ন্ত্রণ বা নেতৃত্ব নিয়ে। খুব ছোট দল বা নতুন দল হলেও আমরা এটা বলতে পারি এনসিপির মধ্যে এই ধরনের রাজনৈতিক নেতৃত্বের দ্বন্দ্ব বা প্রতিযোগিতা, বা শব্দটা উচ্চারণ করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, জেলাসি, এই জিনিসটা থাকাটা অস্বাভাবিক কিছু না। তাহলে যেহেতু হাসনাত আবদুল্লাহর সাথে ইসলামপন্থী রাজনীতিবিদদের একটা সখ্যতা রয়েছে, সেক্ষেত্রে পাল্টা যে রাজনীতিটা রইল সেটা হলো এক আওয়ামী লীগের রাজনীতি, আরেকটা রাজনীতি থাকলো আওয়ামী লীগ পছন্দ করেন না কিন্তু ৭১-এর যারা স্বাধীনতা বিরোধী ছিলেন
তাদেরকে অপছন্দ করার কারণে, বা আরো সরাসরি বললে জামায়াত শিবিরকে অপছন্দ করার কারণে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন তারা একটা দল রয়েছেন, এই তাদের দলটাকে টার্গেট করার জন্য জামায়াত শিবিরের বিপক্ষে কথা বলাটা হতে পারে খুব সুন্দর একটা মোক্ষম সুযোগ। এই সুযোগের মাধ্যমে সরাসরি যারা আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের কর্মী সমর্থক, তাদেরকে সমর্থনটা না পাওয়া গেলেও যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক নন কিন্তু জামায়াত শিবিরকে অপছন্দ করেন, এই স্থান থেকে যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন তাদের সমর্থন পাওয়াটা বেশ সহজ হয়। আমি সরাসরি বলতে পারছি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি একটা সন্দেহ মনে দানা বাঁধছে যে উপদেষ্টা মাহফুজ আলমে যে স্ট্যাটাসটা দিলেন, সেই স্ট্যাটাসের সাথে এই অংশটার সমর্থন নেওয়াটার সাথে কোনো যোগসূত্র আছে কিনা। ইসলামপন্থী রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপির সম্পর্ক এবং মাহফুজ আলমের সম্পর্ক কোন দিকে যায় সেটা জানতে আমাদের একটু অপেক্ষা করা লাগবে। পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বা শাহবাগের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যাবলী নিষিদ্ধের যে আন্দোলন করলো এবং অ্যাপারেন্টলি মনে হলো যে এই আন্দোলনে এনসিপি জয়ী হলো, এতে এনসিপির রাজনীতিটা আগামী দিনে কোন দিকে যায় বা কতটা সার্থক হয় সেটা দেখার জন্য আমাদের আরেকটু সময় অপেক্ষা করা লাগবে। আপনারা যারা আমার কথা শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ।